ওয়েলকাম স্টুডেন্টস, লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব বার্নৌলির নীতি, বার্নৌলিস প্রিন্সিপাল। তাহলে তরল পদার্থের ক্ষেত্রে বার্নৌলির নীতি বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বার্নৌলির নীতি, অর্থাৎ প্রবাহীর ক্ষেত্রে বার্নৌলির নীতি আমরা আলোচনা করব। তাহলে দেখি বার্নৌলির নীতি কী। আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নলের যে কোনো প্রস্থচ্ছেদে তরলের প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়। তাহলে যদি একটা নলের মধ্য দিয়ে আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হয়, তাহলে প্রবাহ নলের যে কোনো প্রস্থচ্ছেদে তরলের প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়। তাহলে প্রথমে বলে নিই আদর্শ তরল কী। তাহলে আদর্শ তরল সেই সমস্ত তরলকে বলবো যে সমস্ত তরল প্রবাহিত হওয়ার সময় তাদের মধ্যে কোনো সান্দ্র বল কাজ করে না। তাহলে যে সমস্ত তরল প্রবাহের ক্ষেত্রে তাদের মধ্যে তাদের পারস্পরিক দুটো স্তরের মধ্যে কোনো রকম সান্দ্র বল কাজ করে না, সেই তরলকে বলবো আদর্শ তরল। আসলে আদর্শ তরলের কোনো অস্তিত্ব নেই। তাহলে আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নলের যে কোনো প্রস্থচ্ছেদে তরলের প্রতি একক আয়তনের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়। তাহলে এবার আমরা একটা একটা করে দেখি গতিশক্তি কী। আমরা গতিশক্তি আগে পড়েছিলাম, যদি কোনো একটা এম ভরের বস্তু ভি গতিবেগ নিয়ে চলে, যদি একটা এম ভরের বস্তু ভি গতিবেগ নিয়ে চলে, তাহলে সেই বস্তুটার গতিশক্তি হয়েছিল হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, ইজ ইকুয়াল টু হাফ এমের জায়গায় কী লিখেছি, এমের জায়গায় লিখেছি রো ভি। এখানে আমরা বলতে পারি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অতএব এম ইজ ইকুয়াল টু রো ভি। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, অতএব এম ইজ ইকুয়াল টু রো ভি। তাহলে এম ইজ ইকুয়াল টু রো ভি আমি এখানে বসিয়েছি, যেখানে রো হচ্ছে তরলটার ঘনত্ব, ভি হচ্ছে তরলটার গতিবেগ। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ রো ভি স্কোয়ার হলো। এটা হলো ভি আয়তনে গতিশক্তি। এখানে যে ভি আয়তনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভি আয়তনে গতিশক্তি। তাহলে একক আয়তনে গতিশক্তি যদি বলি, তাহলে একে আমি ভি দিয়ে ভাগ করব। ভি দিয়ে ভাগ করলে ভিটা কেটে যাবে, তাহলে ভিটা চলে যাবে, থেকে যাবে হাফ রো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ রো ভি স্কোয়ার। সেই গতিশক্তিটাই আমরা এখানে লিখেছি হাফ রো ভি স্কোয়ার। অনুরূপভাবে স্থিতিশক্তি আমরা এমজিএইচ পড়েছিলাম। একটা বস্তুকে যদি আমি পৃথিবী পৃষ্ঠ থেকে যদি এইচ উচ্চতায় যদি রাখি, তাহলে এম ভরের বস্তুকে, তাহলে সেই বস্তুটার স্থিতিশক্তি হয়েছিল এমজিএইচ। সেটাকে এখন স্থিতিশক্তি আমি বলছি রো জি এইচ। এক্ষেত্রে যেমনভাবে লিখেছি এম ভি স্কোয়ারের জায়গায় রো ভি স্কোয়ার এসছে, তেমনি স্থিতিশক্তিরও এমজিএইচের জায়গায় রো জিএইচ আসবে। স্থিতিশক্তি হলো রো জিএইচ, আর চাপ শক্তি হলো পি। তাহলে তিনটে শক্তি পেলাম, একটা গতিশক্তি হাফ রো ভি স্কোয়ার, স্থিতিশক্তি রো জিএইচ, চাপ শক্তি পি। তাহলে বার্নৌলির নীতি অনুযায়ী এই তিনটে সমষ্টি সর্বদা ধ্রুবক হবে। তাহলে আমরা লিখতে পারি হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জিএইচ প্লাস পি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটা একটা বার্নৌলির যে নীতির একটা গাণিতিক রূপ পেলাম, হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জিএইচ প্লাস পি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এবার এই ইকুয়েশনটাকে, এই সমীকরণটাকে আমি যদি রোজি দিয়ে ভাগ করি, রোজি দিয়ে ভাগ করলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই টু জি, এটা হয়ে যাবে শুধু এইচ, আর এইটা হয়ে যাবে পি বাই রোজি। তাহলে এই সমীকরণটাকে আমি রোজি দিয়ে ভাগ করেছি, পেয়েছি ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ প্লাস পি বাই রোজি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে রোজি দিয়ে ভাগ করার পরে যে ইকুয়েশানটা আমরা পেলাম, এখানে আমরা এই ভি স্কোয়ার বাই টু জিটাকে বলবো বেগ শীর্ষ, এইচটাকে বলবো উচ্চতা শীর্ষ, আর পি বাই রোজিকে বলবো চাপ শীর্ষ। তাহলে কি হবে, বেগ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ প্লাস চাপ শীর্ষ ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে সেটাই আমি নিচে লিখেছি, বার্নৌলির নীতি অনুসারে
কোনো আদর্শ তরলে যদি ধারারেখ প্রবাহ হয় তাহলে ওই প্রবাহ নলের যে কোনো প্রস্থচ্ছেদে তরলের প্রতি একক আয়তনের যে বেগ শীর্ষ হবে, যে উচ্চতা শীর্ষ হবে, যে চাপ শীর্ষ হবে, সেটার যোগফল হবে ধ্রুবক। এরপরে আমরা শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী বার্নৌলির নীতিটাকে আলোচনা করব আর তার গাণিতিক রূপটাকেও আমরা প্রতিষ্ঠা করব। এটা করার জন্যে আমরা একটা পরীক্ষা করব। আমি একটা নল দেখিয়েছি, নলটা এরকম, যার একদিকটা মোটা, অপর দিকটা সরু, একদিকের উচ্চতাটা বেশি, অপর দিকের উচ্চতাটা কম। মনে করি এরকম একটা প্রবাহ নালী নিয়েছি, যার মধ্য দিয়ে তরলের প্রবাহ হচ্ছে, এক্ষেত্রে আদর্শ তরলের প্রবাহ হচ্ছে। ধরি এই যে এখানে একটা বিন্দু আমি নিয়েছি, ধরে নিলাম এই পি প্রস্থচ্ছেদের মাঝখানে একটা বিন্দু নিয়েছি, এখানে একটা কিউ প্রস্থচ্ছেদ নিয়েছি, কিউ প্রস্থচ্ছেদের মাঝখানে একটা বিন্দু নিয়েছি। তাহলে ধরি এই বিন্দুটার উচ্চতা, আমি যদি এইটাকে রেফারেন্স তল বলি, তাহলে এখান থেকে উচ্চতাটা কত হচ্ছে H1, এই বিন্দুটার উচ্চতা, আর এই বিন্দুটার উচ্চতা হচ্ছে H2। তাহলে এখান থেকে এখান পর্যন্ত উচ্চতা হচ্ছে H1, আর এখান থেকে এখান পর্যন্ত উচ্চতা হচ্ছে H2। স্বভাবতই আমরা দেখতে পাচ্ছি H1টা বড়, H2টা ছোট। এবার ধরি এই পি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে তরল প্রবাহিত হচ্ছে তার গতিবেগ হচ্ছে v1, এবং এই কিউ প্রস্থচ্ছেদ দিয়ে যে তরল বেরিয়ে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে v2। আরও ধরে নিই পি প্রস্থচ্ছেদে তরলের চাপ হচ্ছে p1 এবং কিউ প্রস্থচ্ছেদে তরলের চাপ হচ্ছে p2। আমি ধরি একটা নির্দিষ্ট সময় ধরে m পরিমাণ তরল এই নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ m পরিমাণ তরল পি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ভিতরে ঢুকছে এবং এই কিউ প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সেই একই সময়ে m পরিমাণ তরল বেরিয়ে যাচ্ছে। তাহলে m পরিমাণ তরল একটা নির্দিষ্ট সময়ে m পরিমাণ তরল পি প্রস্থচ্ছেদ দিয়ে প্রবেশ করছে এবং সেই একই সময়ে কিউ প্রস্থচ্ছেদ দিয়ে m পরিমাণ তরল বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আমি এই পি প্রস্থচ্ছেদে মোট শক্তি কত আমি একটু দেখব। পি ছেদে প্রবাহীর মোট শক্তি, এখানে প্রবাহীর মোট শক্তি কত দেখতে হবে। এখানে একটা গতিশক্তি থাকবে, এখানে একটা স্থিতিশক্তি থাকবে, এখানে একটা চাপ শক্তি থাকবে। তাহলে এখানে আমরা গতিশক্তি লিখেছি হাফ এম v1 স্কোয়ার, যেহেতু এখানের গতিবেগ v1, তাহলে হাফ এম v1 স্কোয়ার লিখেছি। আর এখানে হচ্ছে স্থিতিশক্তি mgh, আমরা জানি স্থিতিশক্তি mg, এইচের জায়গায় এখানে h1, প্লাস চাপ শক্তি এখানে pv করেছি, এখানে হচ্ছে চাপ হচ্ছে p1, আর v এর জায়গায় আমি করেছি m/ρ, যেখানে রো হচ্ছে তরলের ঘনত্ব। ঠিক তেমনিভাবে এই কিউ প্রস্থচ্ছেদে প্রবাহীর মোট শক্তি কত আমি একটু দেখে নিই। কিউ প্রস্থচ্ছেদে প্রবাহীর মোট শক্তি হবে হাফ এম, এমটা সমান আছে v1 এর জায়গায় এখানে হয়ে গেছে v2, হাফ এম v2 স্কোয়ার, প্লাস এম জি h1 এর জায়গায় এখানে হয়েছে h2, প্লাস এখানে চাপ p1 ছিল, এখানে চাপ p1 ছিল, এখানে চাপ হয়ে গেছে p2, আর তরলের পরিমাণ m, তরলের ভর m এবং তরলের ঘনত্ব রো, এটা ঠিক আছে, যার ফলে m/ρ এখানেও ছিল, এখানে m/ρ করেছি। তাহলে কি পেলাম, পি ছেদে প্রবাহীর মোট শক্তি পেলাম হাফ এম v1 স্কোয়ার প্লাস এম জি h1 প্লাস p1 ইন্টু m/ρ। ঠিক তেমনিভাবে কিউ ছেদে প্রবাহীর মোট শক্তি হাফ এম v2 স্কোয়ার প্লাস এম জি h2 প্লাস p2 ইন্টু m/ρ। তাহলে বার্নৌলির নীতি অনুযায়ী যে কোনো প্রস্থচ্ছেদে টোটাল শক্তির পরিমাণ আমাদের ধ্রুবক হবে। তাহলে যেহেতু যে কোনো প্রস্থচ্ছেদ আমরা কল্পনা করলে সেই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে তরল প্রবাহিত হবে তার যে তিনটে শক্তি, গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তি, তার পরিমাণ ধ্রুবক হবে। তাহলে আমি বলতে পারি পি প্রস্থচ্ছেদের টোটাল শক্তি ইজ ইকুয়াল টু কিউ প্রস্থচ্ছেদে টোটাল শক্তি। তাহলে কি হবে, আমি পি প্রস্থচ্ছেদে টোটাল শক্তিটা লিখেছি হাফ এম v1 স্কোয়ার প্লাস এম জি h1 প্লাস p1 ইন্টু m/ρ। এটা হলো পি প্রস্থচ্ছেদে প্রবাহীর মোট শক্তি। এবার আসছে এই কিউ প্রস্থচ্ছেদ, এই কিউ প্রস্থচ্ছেদে প্রবাহীর মোট শক্তি হাফ এম v2 স্কোয়ার প্লাস এম জি h2 প্লাস p2 ইন্টু m/ρ।
তাহলে এইটাকে আমি কি করেছি, এটাকে করেছি v²/2g, অর্থাৎ প্রত্যেকটাকে আমি কি করেছি mg দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে mg দিয়ে ভাগ করলে এখানে v1²/2g, এখানে h1, এখানে p1/ρg ইজ ইকুয়াল টু v2²/2g প্লাস h2 প্লাস p2/ρg। টোটাল ইকুয়েশানটাকে আমি ρg দিয়ে ভাগ করে ফেলছি। তাহলে ρg দিয়ে ভাগ করলে আমরা এইটা পেয়েছি। তাহলে কি হচ্ছে, সরি mg দিয়ে ভাগ করেছি, ρg দিয়ে নয়, mg দিয়ে ভাগ করেছি পুরো ইকুয়েশনটাকে। তাহলে এই ইকুয়েশনটা আমরা পেয়েছি, কি পেয়েছি, v²/2g প্লাস h প্লাস p/ρg ইজ ইকুয়াল টু ধ্রুবক। এইটার সঙ্গে এইটাকে ট্যালি করে আমি দেখে নিলাম v²/2g প্লাস h প্লাস p/ρg ইজ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ 1 2 এগুলো তুলে দিয়েছি, v1 এখানে v করে দিয়েছি, h1 এখানে h করে দিচ্ছি, ρ1 এখানে p1 এখানে p করে দিয়েছি। তাহলে এটা যেটা পেলাম v²/2g প্লাস h প্লাস p/ρg ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটাই বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ। এটাকে আমরা আগেও বলেছি, এটাকে আমরা বলেছি বেগ শীর্ষ, এটাকে বলেছি উচ্চতা শীর্ষ, এটাকে বলেছি চাপ শীর্ষ। এই তিনটের যোগফল হয়ে যাবে ধ্রুবক। এবার এই ইকুয়েশন থেকে আমরা যদি এক কল্পনা করি, একটা অনুভূমিকভাবে নল রাখা আছে, ভূমির সঙ্গে অনুভূমিকভাবে একটা নল রাখা আছে, সেই নলের মধ্য দিয়ে আদর্শ তরলের প্রবাহ হচ্ছে। তাহলে যদি অনুভূমিকভাবে নলটা থাকে তাহলে h1 h2 সেই ক্ষেত্রে সব সমান হবে, সেক্ষেত্রে এইচটা ধ্রুবক হয়ে যাবে। যে কোনো জায়গাতে আমি যদি পরিমাপ করি সেখানে ভূপৃষ্ঠ থেকে তার উচ্চতা সমান হবে, অর্থাৎ এইচটা ধ্রুবক হয়ে যাবে। তাহলে এইচটাও যদি ধ্রুবক হয়ে যায় তাহলে ইকুয়েশানে কি থাকলো, v²/2g প্লাস p/ρg ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে v²/2g প্লাস p/ρg ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখানে একটা বেগ আছে আর এখানে একটা চাপ আছে। তাহলে এইটা হচ্ছে একটা চাপ আর বেগের মধ্যে সম্পর্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি এক্ষেত্রে পি বেড়ে যায় তাহলে স্বভাবতই এটাকে ধ্রুবক থাকতে গেলে ভিকে কমে যেতে হবে। অনুরূপভাবে পি যদি কমে যায় তাহলে এই ধ্রুবকটাকে ঠিক রাখতে গেলে ভিকে বেড়ে যেতে হবে। অর্থাৎ ভি আর পি পরস্পরের ব্যস্তানুপাতিক, পি কমলে ভি বাড়বে, পি বাড়লে ভি কমবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম তরলের গতিবেগ যেখানে বেশি চাপ সেখানে কম, তরলের গতিবেগ যেখানে কম চাপ সেখানে বেশি। বার্নৌলি নীতির সাহায্যে আমরা কতগুলো ঘটনা ব্যাখ্যা করব। বার্নৌলির নীতি থেকে আমরা জানলাম যে যেখানে তরলের বা প্রবাহীর বেগ বেশি হবে সেখানে চাপ কম হবে, আর যেখানে প্রবাহীর বেগ কম হবে সেখানে চাপ বেশি হবে। এই ধারণা থেকে আমরা বেশ কিছু প্রাকৃতিক ঘটনার উল্লেখ করতে পারি। নাম্বার 1, আমরা দেখি অনেক সময় প্রচণ্ড ঝড়ের সময় ঘরের চাল উড়ে যায়। এটা ব্যাখ্যা করব কীভাবে? প্রথমে বুঝতে হবে যখন প্রচণ্ড জোরে ঝড় বয় তখন চালের উপর দিয়ে যে বাতাস বয় সেটার প্রচুর গতিবেগ থাকে, ঘরের ভিতরের বাতাসটা স্থির থাকে। তাহলে যেহেতু চালের উপরের বাতাসের গতিবেগ বেশি তাই ওখানে চাপ কম, যেহেতু ঘরের ভিতরের বাতাসের গতিবেগ কম তাই এখানে চাপ বেশি। তাহলে কি হলো, ঘরের ভিতরে চাপ বেশি আর চালের উপরে চাপ কম। তাহলে এই বেশি চাপ, ঘরের ভিতরের বেশি চাপ তার ঘরের চালটাকে উপরের দিকে উঠিয়ে দেয়, উড়ে যায়, যার ফলে ঝড়ের সময় ঘরের চাল উড়ে যায়। এরপরে বলবো পাশাপাশি গতিশীল জাহাজ বা নৌকার পরস্পরের কাছে আসা। আমরা যদি দুটো নৌকা বা দুটো জাহাজ যদি পাশাপাশি চলতে থাকে, দুজনের সমান্তরালভাবে যদি চলতে থাকে, একই অভিমুখে চলতে থাকে, তাহলে কি হবে, আমরা দেখতে পাবো যে জাহাজ দুটো বা নৌকা দুটো কাছাকাছি চলে আসে। কেন আসে সেইটা একটু আমাকে বুঝতে হবে। তাহলে দুটো নৌকা বা দুটো জাহাজের মধ্যবর্তী স্থানে যে প্রবাহী আছে সেই প্রবাহীর গতিবেগ বেশি হবে। অপরপক্ষে সেই নৌকা দুটোর বিপরীত পার্শ্বে যে প্রবাহী হবে তার গতিবেগ থাকবে কিন্তু গতিবেগটা থাকবে কম। তাহলে নৌকা বা জাহাজের মধ্যবর্তী যে প্রবাহী আছে তার গতিবেগ বেশি এবং নৌকার বিপরীত পার্শ্বে যে প্রবাহী আছে তার গতিবেগ কম। ফলে
যে নৌকা বা জাহাজ দুটোর মধ্যবর্তী স্থানে চাপ কমে যাবে, যেহেতু গতিবেগ বেশি, জলের গতিবেগ বেশি, তাহলে চাপ কমে যাবে। অপরপক্ষে পাশের দিকে চাপ বেশি থাকবে, সেই পাশের দিকের বেশি চাপ কী করবে, নৌকা বা জাহাজ দুটোকে পরস্পরের দিকে ঠেলে দেবে, অর্থাৎ এরা কাছে চলে আসবে। দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো বিপজ্জনক। তাহলে প্ল্যাটফর্মে যদি আমরা দাঁড়িয়ে থাকি, যদি একটা দ্রুতগামী ট্রেন আসে, তাহলে আমাদের উচিত না যে সেই ট্রেনটার কাছাকাছি যাওয়া। এর কারণ হিসেবে বলা যেতে পারে, ট্রেনটা যখন প্রচণ্ড গতিতে আসে তখন ট্রেনের সংলগ্ন যে বাতাস, সেই বাতাসটার গতিবেগ থাকে প্রচণ্ড বেশি, আর আমরা যেখানে দাঁড়িয়ে থাকি সেখানের গতিবেগ থাকে কম। আমরা আগেই জেনেছি বার্নৌলির উপপাদ্য অনুযায়ী, গতিবেগ যেখানে বেশি চাপ সেখানে কম, এবং গতিবেগ যেখানে কম চাপ সেখানে বেশি। ফলে ট্রেন সংলগ্ন বাতাসের গতিবেগ বেশি হওয়ার জন্য ট্রেনের কাছে চাপ কম, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে গতিবেগ কম হওয়ার জন্য এখানে চাপ বেশি। অর্থাৎ আমরা ট্রেনের কাছে গেলে কি হবে, এই বেশি চাপযুক্ত অঞ্চল আমাকে সেই কম চাপযুক্ত অঞ্চলের কাছে ঠেলে দিতে পারে, অর্থাৎ ট্রেনের কাছাকাছি ঠেলে দিতে পারে। এটা বিপজ্জনক হতে পারে। বিমানের ডানার বিশেষ আকৃতি। আমরা দেখেছি বিমানের যে ডানা, বিমানের ডানার উপর দিকটা একটু উঁচু করা হয়, একটু উত্তল টাইপের করা হয়, নিচের দিকটা থাকে সমতল। তাহলে বিমান যখন আগায় তখন কি হয়, সে বাতাসকে কেটে কেটে আগাতে থাকে। তাহলে উপরের দিকটা এইরকম একটু উত্তল আকৃতি হওয়ার জন্য এর উপর দিয়ে যে বাতাস বয়ে যায় সেই বাতাসের গতিবেগ অনেক বেড়ে যায়, এবং নিচের দিকটা সমতল হওয়ার জন্যে এখানের গতিবেগ কম হয়। তাহলে কি দেখলাম, বিমানের ডানার উপরের যে বাতাসের গতিবেগ সেটা হয় বেশি, এবং বিমানের ডানার নিচে বাতাসের গতিবেগ হয় কম। তাহলে কি হবে, তাহলে ডানার উপরে চাপ কম, ডানার নিচে চাপ বেশি, তাই বেশি চাপ থেকে কম চাপের দিকে অর্থাৎ বিমানটাকে উপরে উঠতে এটা সাহায্য করে। ফোয়ারার গায়ে পিং পং বলের আটকে থাকা। আমরা দেখেছি যদি ফোয়ারা যেখানে উঠছে নিচে থেকে উপরের দিকে যদি কোনো জলের ফোয়ারা ওঠে, তার গায়ে যদি একটা পিং পং বল আটকে দিই, সেই পিং পং বলটা আটকে থাকে। এটার কারণ হিসাবে আমরা বলতে পারি যে যখন ফোয়ারাটা উঠছে তখন ফোয়ারার পার্শ্ববর্তী জায়গায় যে বাতাস, সেই বাতাসের গতি বেশি থাকবে, অর্থাৎ চাপ কম থাকবে। আর পাশের দিকে অর্থাৎ ফোয়ারার একটু পাশে যেখানে বাতাসের গতিবেগ কম থাকবে ওখানে চাপ বেশি থাকবে। তাহলে এই অবস্থায় যদি একটা পিং পং বলকে আমি ওই ফোয়ারার গায়ে লাগিয়ে দিই, তখন কি হবে, ফোয়ারার গায়ের বাতাসের গতিবেগ বেশি, তাই চাপ কম, এবং বলের বিপরীত প্রান্ত, পিং পং বলের বিপরীত প্রান্তে গতিবেগ কম, তাই চাপ বেশি। তাহলে এই বেশি চাপযুক্ত বাতাস ওই কম চাপযুক্ত যে আমাদের যেটা ঝর্ণা আছে, যে ফোয়ারা আছে, সেই ফোয়ারার গায়ে ওই বলটাকে আটকে রেখে দেয়। পতাকার পথ করে উঠতে থাকে আমরা দেখি, যখন বাতাস বয়, যখন বায়ু প্রবাহ হয়, তখন পতাকা পথ করে উঠতে থাকে। এক্ষেত্রে ব্যাখ্যা হিসাবে বলা যায়, যে পতাকা আছে সেই পতাকার দুপাশে যে বায়ুর গতিবেগ এটা অনবরত পরিবর্তিত হয়, পতাকার দুপাশে বায়ুর গতিবেগ অনবরত পরিবর্তিত হয়, ফলে এদের চাপ ক্রমাগত বাড়া কমা হতে থাকে। এই বাড়া কমা চাপের জন্যই পতাকা পথ করে উঠতে থাকে। এইগুলো আমরা বার্নৌলির নীতির সাহায্যে ব্যাখ্যা করলাম। এগুলো ব্যাখ্যা করা যেতে পারে। এর মেন থিওরি হলো যে যেখানে প্রবাহীর গতিবেগ বেশি হবে সেখানে চাপ কম হবে, যেখানে প্রবাহীর গতিবেগ কম হবে সেখানে চাপ বেশি হবে। এই ধারণার সাহায্যে এই ঘটনাগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারি। এরপরে আমরা আসব তরলের চাপের রাশিমালা। তাহলে আমি ধরে নিলাম একটা পাত্রে তরল আছে, সেই পাত্রের উপরিতল থেকে কোনো গভীরতায় আমরা চাপ নির্ণয় করব। এটা আমরা আগেও নির্ণয় করেছি যে যদি কোনো তরলের উপরিতল থেকে এইচ উচ্চতায় অর্থাৎ এইচ গভীরতায় যদি একটা বিন্দুকে কল্পনা করি, সেই বিন্দুতে চাপের পরিমাণ আমরা আগেও নির্ণয় করেছি। সেই বিন্দুতে চাপের পরিমাণ ছিল এইচ রো জি, যেখানে এইচ ছিল ওই বিন্দুর গভীরতা, তরলের উপরিতল থেকে ওই বিন্দুর গভীরতা ছিল এইচ, রো ছিল ওই তরলের ঘনত্ব, একক আয়তনের ভর, সেটাই হচ্ছিল ঘনত্ব, আর জি ছিল পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। তাহলে কোনো তরলের
অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা আমরা আগেও নির্ণয় করেছি, সেটা ছিল এইচ গভীরতা একটা বিন্দুতে চাপের পরিমাণ হয় এইচ রো জি, এটা ছিল এইচ রো জি ছিল। এখন আমরা ওই সমীকরণটা কি বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে আমরা ওটাকে প্রমাণ করব। দেখা যাক, আমি এখানে একটা পাত্র নিয়েছি, যে পাত্রে এই লেভেল পর্যন্ত কোনো তরল আছে। একটা পাত্র নিয়েছি, যে পাত্রের এই লেভেল পর্যন্ত কোনো একটা তরল আছে। ধরে নিলাম সেই তরলের ঘনত্ব রো, যে তরলটা আমরা পরীক্ষালব্ধভাবে নিচ্ছি সেই তরলের ঘনত্ব হচ্ছে রো। এটা আমি একটা বিন্দু নিয়েছি, যেটা তরলের উপরিতলে একটা বিন্দু, আর আমি তরলের অভ্যন্তরে কিছু একটা বিন্দু নিয়েছি, সেটা হচ্ছে এস। আর একটা বিন্দু, যে বিন্দুটা তরলের উপরিতলে অবস্থিত, এস একটা বিন্দু যেটা কিছুটা গভীরতায় অবস্থিত। এবার দেখি, ধরে নিলাম পাত্রের তলদেশটাকে আমি রেফারেন্স তল হিসেবে ধরে নিলাম। তাহলে এই রেফারেন্স তল থেকে, পাত্রের তলদেশ থেকে এই আর বিন্দুর উচ্চতা ধরে নিয়েছি H1, আর তরলের পাদদেশ থেকে এই বিন্দুর উচ্চতা ধরে নিয়েছি H2। তাহলে তরলের আমাদের পাত্রের তলদেশ থেকে আর এর উচ্চতা H1, পাত্রের তলদেশ থেকে এস এর উচ্চতা H2। তাহলে স্পষ্টতই আর এস এর দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই বিন্দুর গভীরতা কত হবে। আমি যদি H1 থেকে H2 বিয়োগ করে দিই, তাহলে সেইটাই হবে আর এস এর পরিমাপ। আর এস হবে H1 থেকে H2 বিয়োগ করলে যেটা হবে সেইটাই হবে ওই বিন্দুর গভীরতা। এবার আমি এক একটা করে আলোচনা করি। হ্যাঁ, এখানে আরও দেখিয়েছি, এই যে তরলটা আছে এর তরলের উপরে পি, ক্যাপিটাল পি দেখিয়েছি, এটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। ধরে নিলাম তরলের উপরে একটা বায়ুমণ্ডলের চাপ পি বর্তমান। তাহলে আর বিন্দুতে চাপ কত হবে? আর বিন্দুতে চাপ দেখছি বায়ুমণ্ডলেরই চাপ পি, এটাকে আমি P1 দিয়ে উল্লেখ করেছি। পি ইজ ইকুয়াল টু বায়ুমণ্ডলের চাপ, ঠিক আছে। এরপরে এস বিন্দুতে চাপ কত হবে? এস বিন্দুতে চাপ বায়ুমণ্ডলের চাপ তো আছেই, তার সঙ্গে এই যে এস বিন্দুতে যে চাপ আছে, তরলের জন্য যে চাপ আছে সেইটা ধরে নিলাম পি, এটাকে আমি P2 ধরলাম। এবার আর বিন্দুতে বেগ শীর্ষ কত হবে? যেহেতু বেগ জিরো, বেগ শীর্ষ হয়ে যাবে জিরো। চাপ শীর্ষ কত হবে? P1 বাই রো জি। এই যে P1টা, যেখানে চাপটা আমি ক্যালকুলেশন করেছিলাম, এটা হচ্ছে P1 বাই রো জি। উচ্চতা শীর্ষ হবে H1। ঠিক তেমনি এস বিন্দুতে বেগ শীর্ষ হবে জিরো, যেহেতু তরলটা স্থির, এখানে কোনো বেগ নেই, বেগ ইজ ইকুয়াল টু জিরো। চাপ শীর্ষ ইজ ইকুয়াল টু P2 বাই রো জি। হোয়াট ইজ P2? P প্লাস পি বাই রো জি। উচ্চতা শীর্ষ কত হবে? H2। এগুলো হলো। এবার আমরা যদি এখানে বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করি, বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করলে দেখতে পাবো কি, এই তিনটের যোগফল, অর্থাৎ আর বিন্দুতে তিনটে শীর্ষের যোগফল হবে এস বিন্দুতে তিনটে শীর্ষের যোগফলের সমান। তাহলে এখানে বেগ শীর্ষ জিরো, চাপ শীর্ষ P1 বাই রো জি, উচ্চতা শীর্ষ হলো H1 ইজ ইকুয়াল টু, এখানে বেগ শীর্ষ হলো জিরো, চাপ শীর্ষ হলো P2 বাই রো জি প্লাস উচ্চতা শীর্ষ হলো H2। তাহলে এই দুটো সমান হয়ে যাবে। আর একটা বিন্দু নিয়েছি, এস একটা বিন্দু নিয়েছি, এই দুটো বিন্দুতে আমরা বেগ শীর্ষ, চাপ শীর্ষ, উচ্চতা শীর্ষ নির্ণয় করেছি। আর বিন্দুতে এই তিনটে যোগফল এস বিন্দুতে এই তিনটে যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? P1 বাই রো জি। হোয়াট ইজ P1? এখানে লিখেছি P1 ইজ ইকুয়াল টু পি। আর বিন্দুতে চাপটাকে ধরেছি ক্যাপিটাল পি, তাহলে সেই জন্য এখানে পি লিখেছি। P1 বাই রো জি এদিকটাতে থাকলো, P1 এর জায়গায় পি লিখেছি বাই রো জি প্লাস H1, H1টা এখানে রেখেছি, ইজ ইকুয়াল টু P2 বাই রো জি। তাহলে P2 ইজ ইকুয়াল টু কত ধরেছি? P2 ইজ ইকুয়াল টু পি প্লাস স্মল পি, এখানে তাই লিখেছি পি প্লাস স্মল পি বাই রো জি প্লাস H2। এই H2 এখানে এসেছে। তাহলে কি হলো? আমরা এইটা এখানে অ্যাজ ইট ইজ রাখলাম, পি বাই রো জি প্লাস H1 ইজ ইকুয়াল টু, এটাকে ভেঙেছি কীভাবে?
পি বাই রো জি, ক্যাপিটাল পি বাই রো জি প্লাস স্মল পি বাই রো জি, ওটাকে ভেঙেছি। ক্যাপিটাল পি প্লাস স্মল পি বাই রো জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল পি বাই রো জি প্লাস স্মল পি বাই রো জি প্লাস H2। তাহলে ক্যাপিটাল পি বাই রো জি, ক্যাপিটাল পি বাই রো জি উভয় দিক থেকে আমি বাদ দিয়ে দিলাম এটাকে। তাহলে কি থাকলো? স্মল পি বাই রো জি, স্মল পি বাই রো জি ইজ ইকুয়াল টু H1 মাইনাস H2। এই ইকুয়েশন থেকে পেলাম স্মল পি বাই রো জি, স্মল পিটা হলো এস বিন্দুতে তরলের চাপ, তা স্মল পি বাই রো জি প্লাস H2, স্মল পি বাই রো জি ইজ ইকুয়াল টু H1 মাইনাস H2। তাহলে কি হবে? হোয়াট ইজ স্মল পি? স্মল পি ইজ ইকুয়াল টু H1 মাইনাস H2, এই রোজিটা এদিকে চলে যাবে রোজি, তাহলে H1 মাইনাস H2 ও ইন্টু রোজি। এবার দেখে নিই H1 মাইনাস H2, হোয়াট ইজ H1 মাইনাস H2 সেটা দেখলাম। H1 মাইনাস H2 ইজ ইকুয়াল টু H। আমি যদি এটাকে H ধরি, H1 মাইনাস H2 অর্থাৎ আর এসের উচ্চতাটাকে যদি আমি H ধরি, আর এসের উচ্চতাটাকে যদি H ধরি, তাহলে এটা H হয়ে গেল। তাহলে P ইজ ইকুয়াল টু H1 মাইনাস H2 ইন্টু রোজি ইজ ইকুয়াল টু P ইন্টু H1 মাইনাস H2 জায়গায় H লিখেছি রোজি, তাহলে P ইজ ইকুয়াল টু H রোজি। এটাই হচ্ছে সেই রাশিমালা, যে রাশিমালাটা আমরা আগেও পেয়েছিলাম। তরলের অভ্যন্তরে H গভীরতায় কোনো বিন্দুতে চাপের পরিমাণ P ছিল H রোজি, সেটা আমরা বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে এটাকে আমরা প্রমাণ করলাম। আজকে এই পর্যন্ত। আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ জানাবো। পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের আর কিছু আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানাই। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ টু অল।